আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আসলে ভারত বাংলাদেশকে নিয়ে তাদের চিন্তাধারা কোন রকম, তার উপর ভিত্তি করে এই একটা ভিডিও। কারণ বর্তমানে বাংলাদেশ ভারতের যে সম্পর্ক, আপনারা আপনারা এবং আমরা সবাই জানি, সম্পর্ক তেমন ভালো নেই। এক্ষেত্রে এই ভিডিওটা দেখে বোঝাই যায় যে ভারত কতটা দুশ্চিন্তায় আছে বাংলাদেশকে নিয়ে। এবং আসামের মুখ্যমন্ত্রী নিজেই বলছে যে আসাম অটোমেটিকই বাংলাদেশের সাথে যুক্ত হয়ে যাবে, যেখানে বা আসামের প্রায় 40% লোকই বাংলাদেশি বংশোদ্ভূত। তো সেক্ষেত্রে আর কয়েক বছর গেলে হয়তো অটোমেটিক বাংলাদেশের সাথে আসাম যুক্ত হয়ে যেতে পারে, এই আশঙ্কা তাদের উপর। দ্বিতীয়ত কথা হলো, বর্তমান পরিস্থিতি নিয়ে ভারত কতটা উদ্বিগ্ন এবং কতটা মিথ্যাচার করছে সেটা এই কথাতেই হয়ে যায়, প্রমাণিত হয়ে যায় যে বাংলাদেশে 1971 সালে যারা যুদ্ধ করেছিল বা বাংলাদেশিদের যাদের ট্রেনিং দিয়েছিল, তারা এখন এই শিলিগুড়ি করিডোরের কাছে অবস্থান করছে এবং তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। একটা কথা চিন্তা করবেন যে 54 বছর আগে যারা এই বাংলাদেশিদের ট্রেনিং দিয়েছিল, তারা এখন পর্যন্ত জীবিত আছে কিনা, আর তখন তাদের বয়স ছিল কত আর এখন তাদের বয়স কত হবে। তাহলে এতেই বোঝা যায় যে তাদের যে মিথ্যা কথা, এই মিথ্যা কথাটা সঠিকভাবে বলতে পারে না। মানে কোনখানে কি কথা বলতে হবে সেটাও তাদের মাথার ভিতর নেই। তো চলুন বন্ধুরা, আমরা মূল ভিডিওটা দেখে আসি, তারপর বিস্তারিত আলোচনা করা হবে। হঠাৎ নজিরবিহীন আতঙ্কের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। তিনি এবার প্রকাশ্যে স্বীকার করে নিলেন, পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে ভারতের আসাম রাজ্যটি হয়তো বাংলাদেশের অংশ হয়ে যেতে পারে। ভারতীয় জনতা পার্টির এই শীর্ষ নেতার এমন স্বীকারোক্তি কার্যত নয়াদিল্লির অসহায়ত্বকেই সামনে নিয়ে এসেছে। দীর্ঘদিন ধরে ভারত যে দাদাগিরির মনোভাব দেখিয়ে এসেছে, এখন তাদের নিজেদের ঘরেই ভাঙনের সুর বাজছে। হিমন্ত বিশ্ব শর্মার এই বক্তব্য ভারতীয় প্রশাসনের গভীর ভীতি এবং বাংলাদেশের ক্রমবর্ধমান প্রভাবের এক অনন্য দলিল। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গত মঙ্গলবার একটি সরকারি অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যে তথ্য দিয়েছেন তা ভারতের কেন্দ্রীয় সরকারের জন্য বড়সড় ধাক্কা। তিনি দাবি করেছেন, বর্তমানে আসামের মোট জনসংখ্যার প্রায় 40%ই বাংলাদেশি বংশোদ্ভূত। পরিসংখ্যানটি এখানেই থেমে নেই। তার ভাষ্য মতে, এই জনসংখ্যার হার যদি আর মাত্র 10% বৃদ্ধি পায়, তবে আসাম রাজ্যটি আর ভারতের নিয়ন্ত্রণে থাকবে না। এটি কার্যত এবং প্রাকৃতিকভাবেই বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়ে যাবে। একজন ক্ষমতাসীন মুখ্যমন্ত্রীর মুখে এমন কথা শোনার পর স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, তবে কি ভারত তার উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর উপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করেছে? হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, তিনি গত 5 বছর ধরে এই বিষয়টি নিয়ে মোদী সরকারকে সতর্ক করে আসছেন, কিন্তু এখন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে তিনি প্রকাশ্যে এই আশঙ্কার কথা বলতে বাধ্য হচ্ছেন। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই ভারতের উত্তর পূর্বাঞ্চলে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। এর মধ্যে এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহর একটি মন্তব্য ভারতীয় প্রশাসনের ভিত নড়িয়ে দিয়েছে। হাসনাত আব্দুল্লাহ চলতি মাসের শুরুতে মন্তব্য করেছিলেন, নয়াদিল্লি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা অব্যাহত রাখে, তবে ঢাকার উচিত হবে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্যটি ভারতের শিলিগুড়ি করিডোরের দুর্বলতাকে লক্ষ্য করেই দেওয়া হয়েছিল। ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের যোগাযোগের একমাত্র মাধ্যম এই সরু করিডোরটি। ভৌগোলিকভাবে ভারত এখানে কতটা অসহায় তা হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে উঠে এসেছে। আর ঠিক এই জায়গাতেই আঘাত লাগার ভয়ে তড়িঘড়ি করে প্রতিক্রিয়া জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করার হুমকি তারা সহ্য করবেন না এবং দিল্লিও আর চুপ করে বসে থাকবে না। হিমন্ত বিশ্ব শর্মার এই হুঙ্কার আসলে তাদের দুর্বলতা ঢাকারই নামান্তর। কারণ তিনি নিজেই স্বীকার করেছেন যে বাংলাদেশের মানুষের মধ্যে এখন এক নতুন মানসিকতা তৈরি হয়েছে, যা ভারতের জন্য চ্যালেঞ্জিং। তিনি উল্লেখ করেছেন, ভারত একটি বড় দেশ,
তাদের পারমাণবিক শক্তি আছে এবং তারা বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। কিন্তু মজার বিষয় হলো তাকে এই শক্তির কথা বারবার উল্লেখ করতে হচ্ছে। সাধারণত যারা নিজেদের অবস্থান নিয়ে শঙ্কায় থাকে তারাই বারবার নিজেদের শক্তির কথা মনে করিয়ে দেয়। বাংলাদেশ সম্পর্কে ভারতের এই ভীতি কেবল আসামে সীমাবদ্ধ নেই, এর প্রভাব ছড়িয়ে পড়েছে পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরাতেও। সেখানেও যুদ্ধের প্রস্তুতি এবং চরম সতর্কাবস্থা লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশ পরিস্থিতিকে কেন্দ্র করে ভারত তাদের ত্রিপুরা রাজ্যে যে পদক্ষেপ নিয়েছে তা রীতিমতো যুদ্ধ প্রস্তুতির ইঙ্গিত দেয়। ত্রিপুরায় ভারতীয় সেনাবাহিনীর এমন একটি ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে যারা 1971 সালের যুদ্ধে সরাসরি অংশ নিয়েছিল। হঠাৎ করে পুরনো সেই ব্যাটালিয়নকে সীমান্তে ফিরিয়ে আনার পেছনে ভারতের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির প্রয়াস স্পষ্ট। গত 21 ডিসেম্বর বিজেপির লিগ্যাল সেলের এক অনুষ্ঠানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহের উপর তারা কড়া নজর রাখছেন এবং নিয়মিত সেই রিপোর্ট দিল্লিতে পাঠাচ্ছেন। তিনি আরো জানান যে ইউনিটটি 71-এ মুক্তি বাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিল এবং যুদ্ধের মাঠে ছিল, সেই ইউনিটকেই বর্তমান পরিস্থিতিতে ত্রিপুরায় মোতায়েন করা হয়েছে। মানিক শাহর এই বক্তব্যে স্পষ্ট যে ভারত অতীত ইতিহাসের দোহাই দিয়ে বর্তমানের সংকট মোকাবেলা করতে চাইছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা অবশ্য শুধু সেনা মোতায়েনের খবর দিয়েই ক্ষান্ত হননি, তিনি আধুনিক যুদ্ধ কৌশলের কথা উল্লেখ করে এক প্রকার প্রচ্ছন্ন হুমকিও দিয়েছেন। অপারেশন সিন্দুরের উদাহরণ টেনে তিনি বলেছেন এখন আর সীমান্তে সবসময় সরাসরি সেনা উপস্থিতির প্রয়োজন হয় না, আধুনিক প্রযুক্তির যুগে নাকি এক ক্লিকেই শত্রুকে আঘাত করা সম্ভব। তার এই আগ্রাসী ভাষা প্রমাণ করে ভারত প্রতিবেশী হিসেবে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সমাধানের চেয়ে সামরিক আস্ফালনে বেশি বিশ্বাসী। মানিক শাহ অভিযোগ করেছেন বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পেছনে পাকিস্তানের হাত রয়েছে। এমনকি তিনি দাবি করেন শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর বাংলাদেশে ভারত বিরোধী শক্তি সক্রিয় হয়ে উঠবে, এটা নাকি ভারত আগে থেকেই জানতো। অথচ সত্যিটা হলো বাংলাদেশের মানুষ এখন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে, যা ভারতের কাছে মৌলবাদ বা পাকিস্তানপন্থী তকমা পাচ্ছে। সীমান্ত পরিস্থিতি পর্যালোচনা করলে দেখা যায় ভারত কতটা বিচলিত। 856 কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ ত্রিপুরা সীমান্তের একটি বড় অংশ এখনো কাঁটাতারবিহীন। এই অরক্ষিত সীমান্ত নিয়ে ভারতীয় সেনাবাহিনী, আসাম রাইফেলস এবং বিএসএফ এর শীর্ষ কর্মকর্তারা ঘন ঘন বৈঠক করছেন। ত্রিপুরার দক্ষিণ জেলার সীমান্ত এলাকাগুলোতে তারা সরেজমিনে পরিদর্শন করেছেন এবং নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন। ভারতের এই অতি সতর্কতা বলছে তারা বাংলাদেশের দিক থেকে বড় কোনো হুমকির আশঙ্কা করছে, যদিও বাংলাদেশ বরাবরই শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশের হাই কমিশনের সামনে বিক্ষোভ এবং বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানোর মতো ন্যাক্কারজনক ঘটনাগুলো দুই দেশের সম্পর্কের ফাটলকে আরো চওড়া করেছে। ভারতে বাংলাদেশ বিরোধী মনোভাব যত বাড়ছে, বাংলাদেশেও ভারত বিমুখতা তত তীব্র হচ্ছে। ভারত যে কতটা বাংলাদেশকে ভয় পাচ্ছে তা ত্রিপুরায় 1971 সালের ব্যাটালিয়ন মোতায়েন করাতেই বোঝা যাচ্ছে। সাধারণত সীমান্তে বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্স মোতায়েন থাকে, সেখানে নিয়মিত সেনাবাহিনীর বিশেষ কোনো পুরনো ইউনিটকে নিয়ে আসার অর্থ হলো ভারত পরিস্থিতিকে স্বাভাবিক মনে করছে না, তারা মানসিক চাপে আছে এবং সেই চাপ থেকে তারা শক্তি প্রদর্শনের চেষ্টা করছে। মানিক শাহ যখন বলেন এক ক্লিকেই শত্রু নিধন, তখন বোঝা যায় তারা কতটা নার্ভাস। একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে এমন শব্দচয়ন কোনো পেশাদার প্রতিবেশী সুলভ আচরণের মধ্যে পড়ে না। ভারতের এই সংখ্যার আরেকটি বড় কারণ হলো আঞ্চলিক রাজনীতির পরিবর্তন। গত বছরের জুলাই মাসের আন্দোলনের পর দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশের অবস্থান সম্পূর্ণ বদলে গেছে। আগে ভারত যেভাবে বাংলাদেশকে নিজেদের আজ্ঞাবহ মনে করত, সেই দিন এখন শেষ। ঢাকা এখন আর দিল্লির নির্দেশ মেনে চলে না, বরং নিজের স্বার্থ ও মর্যাদা রক্ষায় পাল্টা জবাব দিতেও কুণ্ঠিত বোধ করে না। আসাম এবং ত্রিপুরা ভারতের এই দুই গুরুত্বপূর্ণ রাজ্যের মুখ্যমন্ত্রীদের বক্তব্য এবং পদক্ষেপগুলো একই সুতোয় গাঁথা। একদিকে আসামের মুখ্যমন্ত্রী বলছেন রাজ্য হাতছাড়া হয়ে যাচ্ছে, অন্যদিকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী যুদ্ধের হুমকি দিচ্ছেন। এই দ্বিমুখী আচরণে বোঝা যাচ্ছে মোদী সরকার দিশেহারা। তারা একদিকে বাংলাদেশি বংশোদ্ভূতদের সংখ্যা নিয়ে ভীত, অন্যদিকে তারা সামরিক শক্তি দেখিয়ে সেই ভয় ঢাকতে চাইছে। কিন্তু ইতিহাস বলে কেবল সামরিক শক্তি দিয়ে কোনো জনগোষ্ঠীকে দীর্ঘমেয়াদে নিয়ন্ত্রণ করা যায় না। আসামের জনতাত্ত্বিক পরিবর্তন যদি সত্যি হিমন্ত বিশ্ব শর্মার দাবি অনুযায়ী হয়, তবে কোনো পারমাণবিক শক্তি বা বড় অর্থনীতির দুহাই দিয়ে সেই প্রাকৃতিক সংযুক্তি ঠেকানো সম্ভব হবে না। ভারতের উত্তর পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলো দীর্ঘদিন ধরে সক্রিয়। হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে সেই বিচ্ছিন্নতাবাদীদের সহায়তার ইঙ্গিত দিয়েছিলেন। এটি ভারতের জন্য একটি জ্বলন্ত আগ্নেয়গিরির মতো। যদি বাংলাদেশের সমর্থন সত্যি সেই গোষ্ঠীগুলোর দিকে যায়, তবে ভারতের অখণ্ডতা রক্ষা করা কঠিন হয়ে পড়বে। হিমন্ত বিশ্ব শর্মা এবং মানিক সাহার যতই কড়া ভাষায় কথা বলুন না কেন, তারা জানেন
বলেন যে বাংলাদেশের সহযোগিতা ছাড়া এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা তাদের পক্ষে সম্ভব নয়। তাই তারা এখন ভয় ও হুমকির মিশ্রণে এক অদ্ভুত নীতি গ্রহণ করেছে। তো বন্ধুরা কি বলবো, এখানে ভারতের কিছু কথাবার্তার গরমিল আছে। সেটা হলো তারা বলতে চাচ্ছে যে 1971 সালে যারা বাংলাদেশকে সাহায্য করেছিল, ট্রেনিং দিয়েছিল, তারাই এখন সেখানে আছে। একটা কথা চিন্তা করবেন, 54 বছর আগে যারা সেনাবাহিনীতে চাকরি করছে আর তখন তাদের বয়স ছিল কত, এখন 54 বছর পরে তারা কিভাবে সেই সেনাবাহিনীতে চাকরিরত থাকে এবং তাদের বয়স সীমা কি এখনো আছে চাকরি করার মতো। 54 বছরে তো মানুষ অনেকেই পৃথিবী থেকে হয়তো বিদায় নিয়ে গেছে। আসলে এগুলা ভারতের কি বলবো, বিভ্রান্তিকর কিছু তথ্য তারা উপস্থাপন করছে যেন বাংলাদেশ ভয় পায়, কিন্তু বাংলাদেশও জানে যে তারা কত ভয়ে আছে এই বাংলাদেশকে নিয়ে। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আগামী ভিডিও আসার আগ পর্যন্ত শুভকামনা রইল আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।